থেকে সাউন্ড এসে বাকিতে ডিস্টার্ব হয়। ওকে, সো আজকে আমরা বেসিক্যালি ফোর্স নিয়ে আলোচনা করব। ফোর্স সম্পর্কে অলরেডি আমরা ছোটবেলা থেকে অনেক কিছুই শিখে আসছি। বল, এই বল জিনিসটা আমরা একেবারেই ক্লাস 6 এর পর থেকে বিভিন্ন টার্মে বিভিন্ন ভাবে নামটা শিখে আসছি। এটা আমাদের অনেক জায়গাতেই কাজে লাগছে। কখনো আমরা শুধু ইউনিট শিখছি, কখনো এটার ইমপ্লিমেন্টেশন শিখছি, কখনো আমরা সরাসরি সিভিল ইঞ্জিনিয়ারিং ইমপ্লিমেন্টেশনটা দেখছি যখন আমরা ডিপ্লোমা লেভেল পার করে আসছি। কিন্তু এরপরও ফোর্স হচ্ছে আমাদের সিভিল ইঞ্জিনিয়ারিং এ ব্যবহৃত সবচেয়ে ইম্পর্টেন্ট এলিমেন্টের একটা। এবং আমরা এই পর্যন্ত যা শিখে আসছি তার মধ্যেও আরো নতুন কিছু জিনিস অ্যাড করা যেতে পারে, যেটা জানলে আমাদের এই ফোর্স নিয়ে হ্যান্ডেল করাটা ইন ফিউচার সহজ হবে। সো আমরা দেখি আজকে ক্লাসে আমরা কি কি শিখবো। ফোর্স কি জিনিস একেবারে বেসিক, যেটা আমরা অলরেডি জানি। ইফেক্ট অফ এ ফোর্স, এর প্রভাবটা কি। ক্যারেক্টারিস্টিক্স অফ এ ফোর্স, এটার বৈশিষ্ট্যগুলো কি কি। সিস্টেম অফ এ ফোর্স, সিস্টেম অফ ফোর্সেস, ফোর্সের সিস্টেম গুলো কি কি আছে। মোস্ট ইম্পর্টেন্টলি রেজাল্টেন্ট ফোর্স, লব্ধি বল। লব্ধি বল এটা আমরা এর আগে দেখে আসছি, কারণ আমাদের সিভিল ইঞ্জিনিয়ারিং এ এত ধরনের ফোর্স থাকে যে প্রতিটা ফোর্সকে আলাদা আলাদা হিসেবে ক্যালকুলেশন করা অনেক সময় আমাদের জন্য খুব ক্লামজি হয়ে যায়। তখন আমরা যেটা করি সেটা হচ্ছে যে ওই সব ফোর্স গুলোকে একটা নির্দিষ্ট ফোর্স দ্বারা রিপ্লেস করি, যে ফোর্সটা ওই সব কয়টা ফোর্সকে রিপ্রেজেন্ট করে। এই ধরনের ফোর্সকে আমরা রেজাল্টেন্ট ফোর্স বলি। আমরা আরো ইন ডিটেলস দেখবো। মেথড অফ দ্য রেজাল্টেন্ট ফোর্সেস, মেথড ফর দ্য রেজাল্টেন্ট ফোর্সেস, রেজাল্টেন্ট ফোর্সকে হ্যান্ডেল করার জন্য কি কি মেথড অ্যাভেলেবেল আছে, তার মধ্যে একটা হচ্ছে প্যারালালোগ্রাম ল। এটাও আমরা এই লেকচারে দেখবো। ফার্স্ট ওয়ান, যে ফোর্স কি জিনিস। ফোর্স হচ্ছে, the force is an important factor in the field of mechanics which can be broadly defined as an agent which produce or tend to produce। এখানে একটা জিনিস মনে রাখতে হবে, এই টেন টু প্রডিউস জিনিসটা, যে আমাদের যেই জিনিসটা বলের উৎপন্ন করতেছে বা উৎপন্ন করতে চাচ্ছে, সেই দুইটা জিনিসকে আমাদের কাউন্ট করতে হবে। ডেস্ট্রয়স অর টেন টু ডেস্ট্রয়স মোশন, মানে কোনো একটা বস্তুকে গতিশীল করতে বা গতিশীল করার চেষ্টা করার জন্য, বা গতিশীল একটা বস্তুকে স্থির করার জন্য বা স্থির করার চেষ্টা করার জন্য, এই চারটা কন্ডিশন যখন আমাদের একসাথে হবে বা আলাদা আলাদা হিসেবে থাকবে, এই চারটাকে আমরা বলবো হচ্ছে ফোর্স। এটার মিনিংটা হচ্ছে যে একটা বস্তুকে গতিশীল করার জন্য আমি ধাক্কা দিলাম, বিষয়টা গতিশীল হইলো, মানে আমাদের একটা ফোর্স। আমি একটা স্থির বস্তুকে গতিশীল করার জন্য ধাক্কা দিলাম, ওটা স্থির রইলো, সেটাও কিন্তু একটা ফোর্স। সেম ভাবে একটা গতিশীল বস্তুকে আমরা বল প্রয়োগ করে থামায় দিলাম, এটা ফোর্সের এক্সাম্পল। ইন দ্য মিন টাইম আমাদের যদি বস্তুটাকে আমরা থামাতে নাও পারি, কিন্তু সেখানে আমরা বল প্রয়োগ করি, মানে সেটার মধ্যে আমরা মোশনটাকে থামানোর চেষ্টা করি, সেটাও একটা ফোর্স। সো আমাদের যখন কোনো একটা অবজেক্টের উপরে আমরা মোশনটাকে ডেস্ট্রয় করার জন্য বা মোশনটা ক্রিয়েট করার জন্য কিছু অ্যাপ্লাই করব, সেটাকে আমরা ফোর্স বলে থাকি। ফোর্সের বিহেভিয়ার দুইটা, পুশ পুল, ধাক্কা টান। তার মানে হচ্ছে এটা সরাসরি ডিরেকশনাল অবজেক্ট, বা এর আগে আমরা যেটা দেখে আসছি যে স্কেলার, এটার সাথে আমাদের দিকের সংযুক্তি আছে। মানে এটাকে আমরা কোনো একটা নির্দিষ্ট দিকে হয় পুশ করব, আবার বা নিজের দিকে বা এর অপোজিট ডিরেকশনে এটাকে আমরা পুল করব। ওকে, এগুলো সিম্পল কনসেপ্ট, এর আগে আমরা শিখে আসছি। এখানে আমাদের ফিগারে দেখা যাচ্ছে যে একটা অবজেক্টকে আহ ক্যাবেল দিয়ে টানা হচ্ছে। এখানে যে ফোর্স দিয়ে আমরা টানতেছি, যদি আমরা একটু খেয়াল করে দেখি, এটা আমাদের গতিশীল অবস্থায় নাই অবজেক্টটা, তারপরেও কিন্তু এর উপর একটা ফোর্স অ্যাপ্লাই হচ্ছে। এবং ইন দ্য মিন টাইম যে ফোর্সটা অ্যাপ্লাই হচ্ছে, আমরা যদি একটু খেয়াল করি, এটা অ্যাঙ্গুলার একটা ফোর্স। মানে আমরা এর আগে সাধারণত যে ফোর্স গুলো দেখে আসছি বা যে ফোর্স আমরা সচরাচর বেশি ব্যবহার করি, এটা আইদার এক্স ডিরেকশনে অথবা ওয়াই ডিরেকশনে। কিন্তু এর ব্যতীত আমাদের যে কোনো ডিরেকশনই ফোর্স হতে পারে, যেটাকে আমরা অ্যাঙ্গুলার ফোর্স বলে থাকি। সরাসরি এক্স এবং ওয়াই ডিরেকশনে না হলে সেগুলো আমাদের অ্যাঙ্গুলার ফোর্স। সেগুলা কি কিভাবে ডিল করতে হয় সেটাও আমরা দেখবো। ইফেক্ট অফ এ ফোর্স, একটা বলের কি কি প্রভাব থেকে থাকে। ইট মে চেঞ্জ দ্য মোশন অফ এ বডি, ইট মে রিটার্ড অর স্টপ দ্য মোশন অফ এ বডি, ইট মে রিটার্ড অর স্টপ দ্য ফোর্স, এন্ড ফাইনালি ইট মে গিভ রাইজ দ্য ইন্টারনাল স্ট্রেস অফ দ্য বডি। প্রথম তিনটা আমরা এইমাত্র আলোচনা করে আসলাম, যে একটা কোনো বস্তু গতিশীল অবস্থা থাকলে সেটাকে, সরি, কোনো একটা বস্তু স্থির অবস্থা থাকলে সেটাকে গতিশীল করতে পারে, অথবা যদি আমাদের কোনো একটা গতিশীল বস্তু থাকে সেটাকে স্থির করতে পারে, বা এটার সাথে স্থির করার চেষ্টা করতে পারে অথবা গতিশীল করার চেষ্টা করতে পারে। এবং ফাইনালি আমাদের নতুন একটা টার্ম দেখা যাচ্ছে, ইট মে গিভ রাইজ টু দ্য ইন্টারনাল স্ট্রেস অফ এ বডি অন হুইচ ইট অ্যাক্টস। মানে এইটা যেই ক্ষেত্রে কাজ করবে, যে ক্ষেত্রফলে কাজ করবে বা যে ভলিউমে কাজ করবে, তার মধ্যে স্ট্রেস জেনারেট করবে। স্ট্রেসটা হচ্ছে পীড়ন। আমরা এর আগে দেখে আসছি স্ট্রেস ইজ ইকুয়াল টু ফোর্স পার এরিয়া।
যেহেতু ফোর্স স্ট্রেসের সাথে সরাসরি কানেক্টেড, তার মানে কোথাও যদি আমি ফোর্স অ্যাপ্লাই করি সেটাতে স্ট্রেস ডেভেলপ হবে এবং স্ট্রেসের মান বাড়বে। এটাই আমাদের এখানে বলা হয়েছে, ইট মে গিভ রাইজ টু দ্য ইন্টারনাল স্ট্রেস। মানে এটার ভিতরে যেই যে অবজেক্টে আমরা ফোর্সটা অ্যাপ্লাই করতেছি তার ভিতরে যে স্ট্রেসটা আছে সেটাকে বাড়াতে পারে। ওকে, এই ক্যারেক্টারিস্টিক্স অফ এ ফোর্স এটা আমাদের খুবই ইম্পর্টেন্ট। আমরা বলটা, যেটা বারবার ফোর্স বারবার যেটাকে বলতেছি, সেটাকে আসলে কিভাবে আমরা ইউজ করব, সেটার কি কি বিহেভিয়ার আমরা ক্যালকুলেশনের সময় কনসিডারেশনে নিব, এটা এখন আমরা দেখবো। ফার্স্ট ওয়ান হচ্ছে ম্যাগনিটিউড। ম্যাগনিটিউড, আমরা এটা মোটামুটি সবাই জানি যে বলের মান কতটুকু, কত নিউটন, কত কেজি, কত কিপ, এটা আমরা এর আগে অনেক দেখে আসছি, এটা আমাদের জন্য একেবারেই নর্মাল। এরপর নাম্বার টু হচ্ছে ডিরেকশন। এটাও আমরা জানি যে বলটাকে কোন দিকে প্রয়োগ করা হচ্ছে। এটা কি একটা কোনো লাইন বরাবর কাজ করতেছে, কোনো একটা অ্যাক্সিস বরাবর কাজ করতেছে, বা অ্যাঙ্গুলারলি কাজ করতেছে। এই জিনিসটা আমাদের জন্য জানা খুবই গুরুত্বপূর্ণ। কারণ আমরা শুধু যদি বলি 100 নিউটন, তাহলে কিন্তু বোঝা যাবে না যে বলটা কোথায় কাজ করতেছে। এই বলটা কি কোনো একটা দিকে চলে যাচ্ছে নাকি ওই দিক থেকে সরে আসতেছে, এটা কিন্তু আমরা বলতে পারবো না। সো ফোর্সের জন্য ম্যাগনিটিউড যেরকম ইম্পর্টেন্ট, ডিরেকশনটা ইম্পর্টেন্ট। এই দুইটা বৈশিষ্ট্য আমরা এর আগে অনেকবার দেখে আসছি, এগুলোর সাথে আমরা পরিচিত। এর পাশাপাশি আমরা নতুন আরো দুইটা বিহেভিয়ার দেখবো, একটা হচ্ছে নেচার আর একটা হচ্ছে যে পয়েন্ট অফ অ্যাক্টিং। নেচারটা হচ্ছে, আমরা এই কিছুক্ষণ আগে যখন ফোর্সের সংজ্ঞাটা বলছি যে, তখন আমরা বলে আসছি ফোর্স হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে পুশ অথবা পুল। আমরা প্রথম যেটা দেখলাম ম্যাগনিটিউড, যেটা 10 নিউটনের ফোর্স আছে। ডিরেকশনও দেখলাম, সাপোজ আমাদের এক্স অ্যাক্সিস বরাবর কাজ করতেছে, কিন্তু জিনিসটা এক্স অ্যাক্সিস এর কোন দিকে যাচ্ছে, পজিটিভ দিকে অথবা নেগেটিভ দিকে, মানে জিনিসটা কি পুশ কন্ডিশনে আছে নাকি পুল কন্ডিশনে আছে, এই বিহেভিয়ারটা আমাদের জন্য জানাটা খুবই প্রয়োজন। যে কোনো একটা রেখা বরাবর যদি আমাদের বলটা কাজ করে, রেখাটার কোন দিকে আমাদের ফোর্সটা কাজ করতেছে, এটা কি ফরওয়ার্ড ডিরেকশন অথবা ব্যাকওয়ার্ড ডিরেকশন। এই জিনিসটা আমাদের জন্য ইম্পর্টেন্ট, যে নেচার অফ দ্য ফোর্সটা কি। এবং ফাইনালি আমাদের 4 নম্বর বিহেভিয়ারটা হচ্ছে যে পয়েন্ট এট হুইচ দ্য ফোর্স অ্যাক্টস অন এ বডি। আমাদের বডি বা যে অবজেক্টে আমরা ফোর্সটা অ্যাপ্লাই করতেছি সেটা কোথায় কাজ করবে। আমাদের এখানে একটা ফিগার দেয়া আছে, একটা বক্সের ফিগার। এই বক্সে খেয়াল করে দেখো, আমি যদি মাঝামাঝি বরাবর ধাক্কা দেই তাহলে বক্সটা একরকম বিহেভ করবে। আবার বক্সটাকে যদি আমি উপর দিক থেকে ধাক্কা দিই তাহলে কি হতে পারে, বক্সটা আমাদের উল্টায়ও পড়ে যেতে পারে। সেখানে কিন্তু আমাদের ফোর্সের বিহেভিয়ারটা ডিফারেন্ট কিছু হচ্ছে, কখনো টিপিং হচ্ছে, কখনো আমাদের জিনিসটা ফাস্ট ফরওয়ার্ড হচ্ছে। সো এরকম বলটাকে আমরা কোথায় প্রয়োগ করতেছি তার উপর নির্ভর করেও বলের বিহেভিয়ারটা পরিবর্তন হয়। তো এই জিনিসটা আমাদের অবশ্যই অবশ্যই কাউন্ট করতে হবে। সো ফোর্স যখন বলবো তাহলে আমরা 4টা জিনিসকে সবসময় মাথায় রাখবো, যে এটার মানটা কি, এটা কোন রেখা বরাবর কাজ করতেছে, সেটা রেখার কোন ডিরেকশনে কাজ করতেছে, এবং আমাদের সেটা কোন পয়েন্টে কাজ করতেছে অবজেক্টের। এই 4টা বৈশিষ্ট্য যখন আমরা জানবো, তখনই আমরা একটা ফোর্সকে সম্পূর্ণভাবে প্রকাশ করতে পারবো। এরপর হচ্ছে সিস্টেম অফ ফোর্সেস। সিস্টেম অফ ফোর্সেস বলতে হচ্ছে যে বল ডিরেকশনের কারণে বিভিন্ন সময়ে বিভিন্ন তলে বিভিন্ন রেখায় কাজ করে। সো এই জিনিসগুলোর উপর ভিত্তি করে এটাকে বিভিন্ন সিস্টেমে ভাগ করা যেতে পারে। মেজর 3টা ফোর্স সিস্টেম হচ্ছে কোপ্ল্যানার, কোলিনিয়ার, কনকারেন্ট ফোর্স সিস্টেম। সরি, আমাদের নাম দেখে বোঝা যাচ্ছে ফার্স্ট ওয়ান হচ্ছে কোপ্ল্যানার। মানে একই প্লেনের মধ্যে আছে, একই তলের মধ্যে আছে। যদি আমাদের এরকম হয় যে সব কয়টা বল একটা নির্দিষ্ট তলের মধ্যে কাজ করে, আমরা কিছুক্ষণ পরে ফিগার দেখবো তখন ক্লিয়ার হবে, সেটাকে হচ্ছে আমরা কোপ্ল্যানার ফোর্স বলি। কোলিনিয়ার, নাম দেখে বোঝা যাচ্ছে যখন আমাদের বলগুলো একটা নির্দিষ্ট লাইনে কাজ করে, সেটাকে বলা হয় হচ্ছে কোলিনিয়ার। এবং 3 নাম্বারটা হচ্ছে কনকারেন্ট, যখন বলগুলো একটা নির্দিষ্ট বিন্দুতে কাজ করে, সেই ফোর্স সিস্টেমটাকে বলা হয় হচ্ছে কনকারেন্ট ফোর্স সিস্টেম। এই 3টা সিস্টেমকে একটা আরেকটার সাথে কানেক্ট করে আরো কয়েকটা এক্সাম্পল ক্রিয়েট করা যায়, যেরকম হচ্ছে কোপ্ল্যানার কনকারেন্ট ফোর্স সিস্টেম। মানে যখন বলগুলো একই তলে হবে আবার একই বিন্দুতে কাজ করবে, সেই ধরনের ফোর্স সিস্টেমকে আমরা বলি হচ্ছে কোপ্ল্যানার কনকারেন্ট ফোর্স সিস্টেম। সিমিলার ওয়েতে কোপ্ল্যানার নন কনকারেন্ট, নন কোপ্ল্যানার কনকারেন্ট এবং নন কোপ্ল্যানার নন কনকারেন্ট। সেম ভাবে আমাদের কোলিনিয়ার, কোপ্ল্যানার, কোলিনিয়ার, কো কনকারেন্ট, এভাবে আরো অনেকগুলো এক্সাম্পলে ভাগ করা যেতে পারে। কিন্তু আমাদের মেজরটা হচ্ছে কোপ্ল্যানার, কোলিনিয়ার, কনকারেন্ট, এই 3টা। সো আমরা ফার্স্ট যখন কোপ্ল্যানার ফোর্স সিস্টেমটা দেখতেছি, একটু খেয়াল করে দেখো, এখানে একটা তলের মধ্যে 3টা বল কাজ করতেছে, F1, F2, F3।
সাপোজ আমরা যদি একটা বোর্ড চিন্তা করি, সেই বোর্ডের উপর আমরা যতগুলাই বল দিব না কেন সবকটা কি ওই বোর্ডের একটা নির্দিষ্ট তলে কাজ করবে। তাহলে এখানে আমাদের ফোর্স সিস্টেমটা হচ্ছে কোপ্ল্যানার বা সমতলীয় বল। এরপর আমরা সেকেন্ড ফোর্স সিস্টেমে চলে যাই, কোলিনিয়ার ফোর্সেস। যখন আমাদের ফোর্স গুলো একটা নির্দিষ্ট রেখা বরাবর কাজ করবে, একটা লাইন বরাবর কাজ করবে, সেই ফোর্স সিস্টেমকে আমরা বলি হচ্ছে কোলিনিয়ার। এটা সবচেয়ে ইজি বোঝার জন্য। এখানে আমাদের একটা লাইন দেয়া আছে, সেই লাইন বরাবর আমাদের তিনটা ফোর্স কাজ করতেছে, F1 F2 F3। এরপর হচ্ছে আমাদের কনকারেন্ট ফোর্স সিস্টেম। আমাদের সিভিল ইঞ্জিনিয়ারিং এ এই কনকারেন্ট ফোর্স সিস্টেমটা খুবই পপুলার। আমাদের সাধারণত একটা নির্দিষ্ট পয়েন্টে অনেকগুলো ফোর্স এসে কানেক্ট হয়, এই ফোর্স সিস্টেমটাকে বলা হয় হচ্ছে কনকারেন্ট ফোর্স সিস্টেম। দ্য ফোর্সেস হুইচ মিট এট ওয়ান পয়েন্ট আর নোন এজ কনকারেন্ট ফোর্সেস। দ্য কনকারেন্ট ফোর্স মে বি or may not be collinear। আমাদের কনকারেন্ট সিস্টেমটা কোলিনিয়ার হতেও পারে, নাও হতে পারে। সো আমরা এইমাত্র যে এক্সাম্পল গুলো দেখলাম সেটাকে বিভিন্ন ওরিয়েন্টেশনে সাজানোর পরে এটার আরো অনেকগুলো এক্সাম্পল করা যেতে পারে, কোপ্ল্যানার কনকারেন্ট ফোর্সেস, এগুলো তোমরা দেখে নিও। আমাদের এই কোর্সে থিওরি থাকবে না, কিন্তু আমরা যদি প্রবলেম গুলো সলভ করতে চাই আমাদের এই থিওরি গুলো মোটামুটি জানা প্রয়োজন। সো আমরা চলে যাই হচ্ছে রেজাল্টেন্ট ফোর্সে। রেজাল্টেন্ট ফোর্স হচ্ছে লব্ধি বল। লব্ধি বল সম্পর্কে আমরা কিছুক্ষণ আগেই একটু বলে আসছি। যদি আমাদের একাধিক বল থাকে, সেই ক্ষেত্রে সেই একাধিক বলকে প্রতিস্থাপন করে যদি আমাদের নতুন কোনো বল বা ফোর্স ব্যবহার করা হয়, সেই নতুন ফোর্সটাকে আমরা বলি হচ্ছে রেজাল্টেন্ট ফোর্স। এই রেজাল্টেন্ট ফোর্সের মান অবশ্যই যে ফোর্স গুলোকে দ্বারা প্রতিস্থাপন করা হচ্ছে তার সমান হতে হবে এবং একই দিকে হতে হবে। তার মানে হচ্ছে রেজাল্টেন্ট ফোর্স সবসময় যে ফোর্স গুলো থেকে উৎপন্ন হয়েছে বা যে ফোর্স গুলোকে রিপ্লেস করে এটাকে বসানো হয়েছে তার সমান মানের এবং একই দিকে কাজ করতে হবে। এই কন্ডিশন দুইটা যদি ফুলফিল করা যায় তাহলে সেক্ষেত্রে সেই ফোর্সটাকে আমরা রেজাল্টেন্ট ফোর্স বলতে পারি। রেজাল্টেন্ট ফোর্সটা সলভ করার জন্য আমাদের বেসিক্যালি দুইটা মেথড আছে, অ্যানালাইটিক্যাল মেথড আর মেথড অফ রেজোলিউশন। আমরা দুইটা মেথডের মধ্যে অ্যানালাইটিক্যাল মেথডটা দেখবো। অ্যানালাইটিক্যাল মেথডের আন্ডারে আমাদের প্যারালালোগ্রাম ল অফ ফোর্সেস যেটা আছে সেটাতে আমরা একটু ফোকাস করার চেষ্টা করবো, আর এছাড়া অন্য মেথড গুলোতেও আমরা একটু সলভ মানে ফোকাস করার চেষ্টা করব। সো আমাদের প্যারালালোগ্রাম ল অফ ফোর্সেস যেটা আছে সেটা যদি দেখি, এটা তোমরা ডিপ্লোমা লেভেলে শিখে আসছো। এখানে আমাদের দুইটা ফোর্স আছে, F1 এবং F2। এই দুইটা ফোর্সকে আমরা একটা ফোর্স দ্বারা রিপ্লেস করব, আর। যদি আমাদের এই আর এবং F1 এর মধ্যবর্তী কোণ আলফা হয় এবং F1 এবং F2 এর মধ্যবর্তী কোণ থিটা হয়, সেক্ষেত্রে আমরা ম্যাথমেটিক্যালি রেজাল্টেন্ট ফোর্সের মান বলতে পারি আর ইজ ইকুয়াল টু রুট ওভার F1 স্কোয়ার প্লাস F2 স্কোয়ার প্লাস 2 F1 F2 কস থিটা। এখানে থিটাটা হচ্ছে F1 এবং F2 এর মধ্যবর্তী কোণ, যেটা এই ফিগারে দেয়া নাই। এবং আমাদের যদি এখানে রেজাল্টেন্ট ফোর্স এবং বলের মধ্যবর্তী কোণ আলফা বের করতে বলা হয়, আলফার জন্য আমাদের নিচে ইকুয়েশন দিয়ে দেয়া আছে। আমরা এই ইকুয়েশনটা ইউজ করে বল এবং লব্ধি বলের মধ্যবর্তী কোণ বের করতে পারি। এখানে আমাদের এই আলফা বের করার জন্য দুইটা ইকুয়েশন আছে, আমরা দুইটা ইকুয়েশনই মনে রাখার চেষ্টা করব। ফার্স্ট ওয়ান হচ্ছে যে আমাদের F1 এবং আর এর মধ্যবর্তী কোণ যদি আলফা হয় তাহলে আমাদের ইকুয়েশন হচ্ছে, আমাদের প্রথম যে ইকুয়েশনটা দেয়া আছে এটা। আবার যদি আমাদের F2 এবং R1 এর মধ্যবর্তী কোণ আলফা হয় তাহলে আমাদের দ্বিতীয় যে ইকুয়েশনটা আছে সেটা আমরা ব্যবহার করব। ওকে। এখানে কিছু মিনিং দেয়া আছে, সো আমরা আমাদের প্রথম প্রবলেমে চলে যাই। প্রথম প্রবলেমে যাওয়ার আগে তোমাদের দিক থেকে কিছু কোশ্চেন নিব, যে কারো কোনো সমস্যা হচ্ছে কিনা। তোমাদের কারো কি কোনো কোশ্চেন আছে এতক্ষণ আমরা যে থিওরি নিয়ে আলোচনা করলাম? নো স্যার। ওকে, আমরা ক্লাসের মাঝামাঝি আছি, আমি অ্যাটেন্ডেন্সের লিঙ্কটা আবার দিয়ে দিচ্ছি। যারা এর আগে মিস করেছো তারা এই লিঙ্কে গিয়ে তোমাদের অ্যাটেন্ডেন্সটা দিয়ে আসো। তোমাদের চ্যাটে একটা লিঙ্ক দেওয়া হচ্ছে, যে লিঙ্কটা দেওয়া হয়েছে সবাই এই লিঙ্কে গিয়ে অ্যাটেন্ডেন্সটা দাও। তোমার ভার্সিটির ইমেল আইডি ইউজ করে লগ ইন করবে এবং সেইখানে একটা চেক বক্স আসবে, সেটা সিলেক্ট করে সাবমিট ক্লিক করলেই তোমাদের অ্যাটেন্ডেন্স হয়ে যাবে।
আসসালামু আলাইকুম স্যার। স্যার জানি না কেন আমার ক্ষেত্রে এটা বারবার হচ্ছে স্যার। এর আগের ক্লাসেও স্যার আমি দুইবার অ্যাটেম্প নিয়ে তারপর হচ্ছে প্রেজেন্টটা দিতে পারছি স্যার। এবারও হচ্ছে পারমিশন নিডেড এরকম দেখাচ্ছে। আমি স্যার ভার্সিটির মেইলটা ইউজ স্যার করেই স্যার আমিও চালাচ্ছি। আমিও পারতেছি না স্যার। স্যার সেম প্রবলেম হচ্ছে স্যার, ঢোকা যাচ্ছে না। স্যার আমারও সেম প্রবলেম দেখাচ্ছে স্যার। জি স্যার, আমারও সেম প্রবলেম হচ্ছে স্যার। আচ্ছা, এই প্রবলেমটা আমারও হয়েছিল, বাট একবার ব্যাক করে আবার যখন এন্টার করছি তখন ঠিক হয়ে গেছে। ওকে, স্ক্রিন কি দেখতে পাচ্ছ তোমরা? আসসালামু জি স্যার, আলাইকুম স্যার। দেখতে পাচ্ছি। ওকে, তো স্যার আমরা আমাদের ফার্স্ট প্রবলেম যেটা শুরু করেছিলাম সেটা কন্টিনিউ করি। আমাদের স্যার এক্সাম্পল টু একটু পয়েন্ট। একটু বিরক্ত করতাম স্যার আপনাকে কি স্যার অবশ্য হচ্ছে ওই বিগতবারের মতো স্যার আবারও প্রেজেন্ট দেওয়ার চেষ্টা করতেছি, ইউনিট পারমিশন এরকম লেখা আসতেছে স্যার। হ্যাঁ, তোমার খুব সম্ভবত একই মোবাইলের মধ্যে দুইটা অ্যাকাউন্ট আছে। তুমি যখন এই লিংকে যাওয়ার চেষ্টা করো, ওই ইউনিভার্সিটির স্যার আমি বাহিরের অ্যাকাউন্টটা দিয়ে লগ ইন হওয়ার চেষ্টা বিগতবার করতেছি। স্যার বিগত ক্লাসে আমি হচ্ছে স্যার ওই অন্য একটা মেইল ছিল স্যার, ওটা রিমুভ করে দিয়েছি, এখন শুধু ভার্সিটির মেইলটা দিয়েই স্যার হচ্ছে চালাচ্ছিলাম স্যার। আচ্ছা, সেক্ষেত্রে এরকম হওয়ার কোনো কারণ নেই। আমারও সেম প্রবলেম হইছে স্যার। স্যার এই সেম আমিও দিতে প্রবলেমটা পারি নাই তখনই স্যার। আরেকটু স্যার যদি দেখছেন স্যার আপনি প্রবলেমটা ডকুমেন্টের তখনই অনেক লিঙ্কটা দিতেন এরকম স্যার। হচ্ছে স্যার, দেওয়া যাচ্ছে না স্যার। আমাকে একটু বলতে দাও, একটু বলতে দাও। এই প্রবলেমটা তখনই হবে যখন তুমি ভার্সিটির ইমেল ব্যবহার না করে অন্য কোনো ইমেল অ্যাকাউন্টে লগ ইন করার চেষ্টা করবে। তো কমন প্রবলেম। এখন আমি চাইলে অন্য অ্যাকাউন্ট তোমাদের খুলে দিতে পারি, কিন্তু বিষয়টা হচ্ছে সেক্ষেত্রে তোমাদের ভার্সিটির স্টুডেন্ট যে না, সেও কিন্তু অ্যাটেন্ডেন্স দিতে পারবে। বিষয়টা ইলজিক্যাল হয়। ঠিক আছে। আজকে আমি লিঙ্কটা দিয়ে দিচ্ছি, লিঙ্কটা তোমরা তোমাদের সাথে রাখো, ক্লাসের শেষে তোমরা এই লিঙ্কে চেষ্টা করো, কিন্তু নেক্সট ক্লাস থেকে যাতে আমাদের এই সমস্যা আর না হয়। ঠিক আছে। জি স্যার। সালাম আলাইকুম এটা স্যার। এটা খুবই একটা কমন জিনিস, আমরা সব সেমিস্টারে এইভাবেই আমি অ্যাটেন্ডেন্স নেই। প্রথম ক্লাসে অনেক স্টুডেন্টেরও প্রবলেম হয়। এই প্রবলেম হওয়ার মেন কারণটা হচ্ছে অন্য অ্যাকাউন্ট ইউজ করা।
সো এই প্রবলেমটা তুমি সলভ করতে পারলে আর কখনোই সমস্যা হবে না। জি বলো, কি সমস্যা? স্যার আমার ইমেলটা স্যার ওই সমস্যা হয়েছে, তো আমি ভার্সিটির ওখানে মেল দিছিলাম। এখন আমার ইমেলটা ওই পাসওয়ার্ডটা এখনো লগ ইন করতে পারিনি আর কি। এখন অন্য আচ্ছা, ইমেল থেকে আমি প্রেজেন্টটা দিতে পারবো স্যার? অন্য ইমেল থেকে দিতে পারবা না, কিন্তু তুমি অন্য ইমেল থেকে আমাকে একটা ইমেল লিখে দাও, তোমার নাম, রোল এবং আজকে ক্লাসের যে অ্যাটেন্ডেন্স এই কথাটুকু দিয়ে আমাকে একটা ইমেল পাঠিয়ে দাও, আমি তোমার অ্যাটেন্ডেন্সটা দিয়ে দিব ম্যানুয়ালি। আচ্ছা স্যার, ঠিক আছে, আসসালামু আলাইকুম। ক্লাস প্রেজেন্ট হলে কি এটা লেখা উঠবে যে ইউর রেসপন্স হ্যাজ বিন রেকর্ডেড? তুমি কি রেসপন্স চাচ্ছ? যদি রেসপন্স চাও সেক্ষেত্রে রেসপন্স দিয়ে দেওয়া যেতে পারে, মানে চাইলে তুমি রেসপন্সটা জানতে পারবে। তুমি রিকোয়েস্ট করলে তোমাকে একটা রেসপন্স সেন্ড করে দিবে, আমি অ্যাক্টিভ করে দিয়েছি। কারণ বিষয় হচ্ছে প্রতি স্যার অ্যাটেন্ডেন্সের জন্য কাইন্ডলি যদি আরেকবার একটা যদি করে দিতেন রেসপন্স স্যার। হয় তাহলে প্রবলেম। কি দিব আরেকবার? স্যার এই প্রেজেন্টের হচ্ছে ডকুমেন্ট ফর্মটা যদি আরেকবার দিতেন স্যার। স্যার আবার মানে ইয়া করে লিভ নিয়ে আবার প্রবেশ করলাম স্যার। হ্যাঁ, আমি লিঙ্কটা আবার দিয়ে দিয়েছি। স্যার ধন্যবাদ স্যার। না, ঠিক আছে। ওকে, আমরা ছিলাম হচ্ছে এক্সাম্পল 2.1 এ। আমাদের 2.1 এক্সাম্পলে বলা হচ্ছে টু ফোর্সেস অফ 100 নিউটন এন্ড 150 নিউটন আর অ্যাক্টিং সাইমultaneously এট এ পয়েন্ট। আমাদের সাইমultaneously হচ্ছে একসাথে যখন কাজ করে, আমাদের 100 নিউটন এবং 150 নিউটনের দুইটা ফোর্স একই সাথে কাজ করতেছে একটা নির্দিষ্ট বিন্দুতে। হোয়াট ইজ দ্য রেজাল্টেন্ট অফ দিস টু ফোর্সেস? আমাদের এই দুইটা বলের লব্ধি বলের মান কত? মানে আমি যদি এই দুইটা বলকে রিপ্লেস করতে চাই একটা বল দিয়ে বা একটা ফোর্স দিয়ে, সেক্ষেত্রে সেই ফোর্সের মানটা কি হবে? এখানে আমাদের 100 নিউটন এবং 150 নিউটন দুইটা ফোর্সের মধ্যবর্তী কোণ 45 ডিগ্রি দিয়ে দেয়া আছে। তার মানে কিছুক্ষণ আগে আমরা যে ইকুয়েশন দেখে এসেছি সেখানে থিটার ভ্যালুটা হচ্ছে 45, F1 এর ভ্যালু হচ্ছে 100 এবং F2 এর ভ্যালু হচ্ছে 150 নিউটন। আমাদের রেজাল্টেন্ট ফোর্সের ভ্যালু বের করতে বলা হয়েছে। আমরা রেজাল্টেন্ট ফোর্সের জন্য সূত্র দেখে এসেছি কিছুক্ষণ আগে। আর ইজ ইকুয়াল টু রুট ওভার F1 স্কোয়ার প্লাস F2 স্কোয়ার প্লাস 2 F1 F2 cos থিটা। এখানে থিটার ভ্যালু আমাদের গিভেন, F1 F2 ভ্যালু গিভেন। সো এই মানগুলো বসিয়ে খুব সহজেই আমরা রেজাল্টেন্ট ফোর্সের মান বের করতে পারি। এই এক্সাম্পলটা হচ্ছে বেসিক্যালি তোমাদের রেজাল্টেন্ট ফোর্স কিভাবে কাজ করে সেটা দেখানোর জন্য। আশা করি এইটা নিয়ে কারো তেমন কোনো প্রবলেম হওয়ার কথা না। ওকে, সো আমরা পরের প্রবলেমে চলে যাই। আহ আমাদের পরের যে প্রবলেম গুলো দেয়া আছে, স্যার একটা প্রশ্ন ছিল। জি বলতে পারো। স্যার আর এর মান তো এখানে 231.76 নিউটন হয়, সেক্ষেত্রে কি আমি এটা না দিয়ে 232 সরাসরি লিখতে পারবো? এখানে রাউন্ড আপ করে 232 নেওয়া হয়েছে, তুমি চাইলে এক্সাক্ট ভ্যালু দিতে পারো। ওকে স্যার, থ্যাংক ইউ। সিভিল ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে অনেক সময় আমরা সিম্পলিফিকেশনের জন্য আপার রাউন্ড করে নেই। সো ভ্যালু যদি কাছাকাছি হয় তুমি আপার রাউন্ড করতে পারো। যেখানে আবার আমাদের প্রিসিশন খুবই ইম্পর্টেন্ট, সেখানে যে ভ্যালু আসে সরাসরি সেই ভ্যালুটাই রেখে দেওয়াটা ভালো, কিন্তু এটার জন্য তুমি আপার রাউন্ড নিতে পারো। ওকে, সো ওকে এই স্যার। পিডিএফ এ আমাদের সেকেন্ড যে এক্সাম্পলটা দেয়া আছে এটা আমরা স্কিপ করে যেতে পারি, এটা আমাদের সিভিল ইঞ্জিনিয়ারিং এক্সপেক্টে অতটা জানার প্রয়োজন নাই। এটা আমাদের হয়তো বা কিভাবে রেজাল্টেন্ট ফোর্স বের করে এটা জানার জন্য দেওয়া হয়েছে। সো আমাদের এই চ্যাপ্টারের শেষে বা এই পিডিএফ এর শেষে তিনটা অঙ্ক দেওয়া আছে। এই তিনটা অঙ্কই রিলেটিভলি খুবই ইজি, তোমরা একটু নিজেরা এই প্রবলেম গুলো সলভ করার চেষ্টা করবে। এখানে আমাদের অ্যান্সার গুলো দিয়ে দেওয়া আছে। 3 নাম্বার প্রবলেমটা নিয়ে হয়তোবা তোমাদের একটু সমস্যা হতে পারে। আশা করি তোমরা হয়তোবা সেইটা সলভ করতে পারবা, কিন্তু নিজের আগে ট্রাই করো, যদি কোনো কোশ্চেন থাকে সেটা আমি দেখাই দিব। আমাদের প্রতিটা চ্যাপ্টারের শেষেই বা মেথডের শেষে আমরা কিছু এডিশনাল অঙ্ক দেখার চেষ্টা করব যেগুলো আমাদের এক্সামের জন্য, কুইজের জন্য ইম্পর্টেন্ট। সো এই তিনটা প্রবলেম আমরা নিজেরা সলভ করার চেষ্টা করব। এরপর আমাদের এই ক্লাস লেকচারের সেকেন্ড পার্ট, যেটা পার্ট টু তে আমরা চলে যাই। পার্ট 2টা আমি ম্যাটেরিয়ালসটা ই লার্নিং থেকে ডাউনলোড করে নিলাম। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার একটু পনির বিষয়টা যদি আর একটু রিপিট করতেন। কিসের বিষয়টা? কোণের বিষয়টা? হ্যাঁ হ্যাঁ, থিটার মানটা। থিটা হচ্ছে আমাদের যে দুইটা ফোর্স থাকবে সেই দুইটা মধ্যবর্তী কোণ থিটা। এখানে F1 ফোর্স, F2 ফোর্স, এই দুইটা ফোর্সের মধ্যবর্তী কোণ হচ্ছে থিটা।
আমাদের এই অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা। এখন কি বোঝা গেছে? জি স্যার। Okay. আমাদের অঙ্ক যেটা দেয়া আছে, আমরা যদি অঙ্কে যাই, অঙ্কের ক্ষেত্রে আমাদের বলে দেয়া আছে যে 100 নিউটন ফোর্স এবং 150 নিউটন ফোর্স, এই দুইটা মধ্যবর্তী কোণ হচ্ছে 45 ডিগ্রি। তার মানে আমরা এই মাত্র যে থিটার ভ্যালুটা দেখে আসলাম, সেটার ভ্যালুটা হচ্ছে 45 ডিগ্রি। সো আমরা এখানে কস থিটার মানটা 45 ডিগ্রি বসাই দিব। কস 45 ডিগ্রির মান হচ্ছে 0.07। আমরা এই মানটা এখানে বসাই দিচ্ছি। এটাই। ওকে, আমাদের আশা করি আর অ্যাঙ্গেল নিয়ে কারো প্রবলেম হবে না। যদি কারো প্রবলেম থাকে আমরা ফেস করার চেষ্টা করব। সো আমরা সেকেন্ড পার্টে চলে যাচ্ছি। সেকেন্ড পার্টে আমাদের কভার করেছি রেজুলেশন অফ এ ফোর্স। ফোর্সের কি কি রেজুলেশন আছে, না মেথড অফ রেজুলেশন ফর দ্য রেজাল্টেন্ট ফোর্স। রেজাল্টেন্ট ফোর্স বের করার জন্য মেথড অফ রেজুলেশনটা আমরা ফলো করার চেষ্টা করব, সেটা কিভাবে করা যায় সেটা আমরা দেখব। এরপর হচ্ছে লস ফর দ্য রেজাল্টেন্ট ফোর্স। রেজাল্টেন্ট ফোর্সের জন্য বেসিক কিছু ল আছে, ওই ল গুলো দেখবো, এবং ফাইনালি আমাদের কিছু কোশ্চেন আছে এখানে। সো রেজুলেশন অফ এ ফোর্সের মধ্যে আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস হচ্ছে যে আমাদের কোনো যদি অ্যাঙ্গুলার ফোর্স থাকে, সেটাকে আসলে আমরা কিভাবে কাজে লাগাবো। মানে আমরা এইমাত্র যে প্রবলেম গুলো দেখে আসলাম, বা আমাদের যে সূত্রের উপর বেস করে আমরা ক্যালকুলেশন ইন ফিউচারে করব, সেগুলো প্রতিটাই হচ্ছে আইদার ইন এক্স ডিরেকশন অথবা ওয়াই ডিরেকশন। কিন্তু যদি আমাদের কোনো একটা ফোর্স যেটা নাইদার ইন এক্স ডিরেকশন অথবা ওয়াই ডিরেকশন হয়, সেক্ষেত্রে আমরা কি করব? সেক্ষেত্রে আমাদের যেটা করতে হবে যে ওই ফোর্সটাকে দুইটা উপাংশে ভাগ করে নিতে হবে। The process of splitting up the given force into a number of components without changing its effects on the body is called resolution of a force. যখন একটা ফোর্সকে কয়েকটা অংশে ভাগ করে নিতে হয়, যেখানে ভাগ করার পরে সেটার বৈশিষ্ট্যের তেমন কোনো প্রভাব পড়ে না, সেই মেথডটাকে বলা হয় হচ্ছে রেজুলেশন অফ এ ফোর্স। এ ফোর্স ইজ জেনারেলি রিজলভড along two mutually perpendicular directions. In fact, the resolution of a force is the reserve action of addition of component vectors. So আমাদের এখানে যে অ্যাঙ্গুলার ফোর্সটা থাকবে সেটাকে দুইটা ভেক্টরে বা উপাংশে আমাদের ভাগ করে নিতে হবে, একটা এক্স ডিরেকশনের জন্য আর একটা ওয়াই ডিরেকশনের জন্য। এখানে আমাদের একটা ফোর্স দেয়া আছে এফ। এই এফ যদি ভূমির সাথে থিটা ডিগ্রি কোণ উৎপন্ন করে, সেক্ষেত্রে আমরা এই এফ এর জন্য যদি দুইটা উপাংশ বের করার চেষ্টা করি, এক্স অংশের জন্য উপাংশের মান হবে এফ কস থিটা, এবং আমাদের এক্স অংশের জন্য যে উপাংশ আছে সেটার মান হবে হচ্ছে এফ সাইন থিটা। এই জিনিসটা আমরা সবসময় মনে রাখার চেষ্টা করব। যদি ভূমির সাথে মধ্যবর্তী কোণ থিটা হয়, সেই ক্ষেত্রে আমাদের এক্স ডিরেকশনের যে উপাংশ থাকবে সেটা হচ্ছে এফ কস থিটা। আর যদি আমাদের এক্স ডিরেকশনের জন্য উপাংশ, ওয়াই ডিরেকশনের জন্য উপাংশ এফ ওয়াই হয়, সেটার মান হবে হচ্ছে এফ সাইন থিটা। এই দুটা জাস্ট আমাদের কনস্ট্যান্ট থাকবে, আমরা সবসময় ইউজ করব। যদি আমাদের ভূমির সাথে থিটা ডিগ্রি কোণ উৎপন্ন না করে লম্ব ডিরেকশনের সাথে থিটা ডিগ্রি উৎপন্ন করে, সেক্ষেত্রে এই মানটা জাস্ট ইন্টারচেঞ্জ হয়ে যাবে। তখন আমাদের এফ এক্স হয়ে যাবে হচ্ছে এফ সাইন থিটা, আর এফ ওয়াই হয়ে যাবে হচ্ছে এফ কস থিটা, আর বাকি সবকিছু সেমই থাকবে। ওকে, সো আমাদের এখানে বেসিক কিছু কন্ডিশন দেয়া আছে, এগুলো জানার প্রয়োজন নাই। আমাদের ফার্স্ট এখানে যে প্রবলেমটা দেয়া আছে, এই প্রবলেমটা চলে যায় আমাদের মেথড অফ রেজুলেশনের জন্য যে প্রবলেম গিভেন। এখানে বলা হচ্ছে ট্রায়াঙ্গেল ABC has its side AB equal to 40 millimeter along positive x-axis and side B is equal to 30 meter. এখানে আমাদের ফিগারে যদি আমরা খেয়াল করে দেখি, এখানে আমাদের তিনটা ফোর্স দেয়া আছে, AB, AC, BC। এই তিনটা ফোর্সের মধ্যে একটা ফোর্স হচ্ছে অ্যাঙ্গুলার ফোর্স, যেটা AC ফোর্স অথবা CA ফোর্স। এ ফোর্সের মান হচ্ছে 30 ডিগ্রি, এবং এটা ভূমির সাথে থিটা ডিগ্রি কোণ উৎপন্ন করছে। আমাদের আরো বলা হচ্ছে থ্রি ফোর্স অফ 40 নিউটন, 50 নিউটন এন্ড 30 নিউটন অ্যাক্টস অ্যালং দ্য সাইড AB, BC এন্ড CA। এখানে আমাদের AB ফোর্সের মান হচ্ছে 40, BC ফোর্সের মান 50 এবং CA ফোর্সের মান হচ্ছে 30 নিউটন। ডিটারমাইন ম্যাগনিটিউড অফ দ্য রেজাল্টেন্ট অফ সাচ সিস্টেম অফ ফোর্সেস। এখন এই তিনটা ফোর্সকে রিপ্লেস করে যদি আমরা একটা ফোর্স বসাতে চাই, যেটাকে আমরা রেজাল্টেন্ট ফোর্স বলতেছি, সেটার মান কি হবে সেটা আমাদের এখানে বের করতে হবে।
ওকে, এক্ষেত্রে আমরা এক্স ডিরেকশনে যে ফোর্সটা আছে 40 নিউটন, এটা খুবই ইজি। আমরা এক্স ডিরেকশনে ফোর্সের জন্য কি করতে হয় জানি, ওয়াই ডিরেকশনে ফোর্সের জন্য 50 নিউটন, এটাও আমাদের কিভাবে হ্যান্ডেল করতে হয় আমরা জানি। কিন্তু আমাদের এখানে যে জিনিসটা একটু প্রসেস করে নিতে হবে সেটা হচ্ছে এখানে এই অ্যাঙ্গুলার ফোর্সটা। এই অ্যাঙ্গুলার ফোর্সটাকে আমাদের দুইটা কম্পোনেন্টে ভাগ করে নিতে হবে। এই অ্যাঙ্গুলার ফোর্স যেটা আমাদের 30 নিউটন দিয়ে দেয়া আছে, এটাকে যদি আমি দুইটা অংশে ভাগ করতে চাই এবং আমাদের এটার মধ্যবর্তী ভূমির সাথে কোণ যদি θ ডিগ্রি হয়, তাহলে এই ভূমির অংশটুকু হচ্ছে এফ কস থিটা, আর আমাদের হাইটের অংশটুকু হচ্ছে 30 সাইন থিটা। এটা আমরা কিছুক্ষণ আগেই দেখে আসছি। সো এখানে আমরা সেম ভাবেই বলে দিতে পারি ভূমির সাথে হচ্ছে 30 cos θ এবং লম্ব সাথে হচ্ছে 30 sin θ। এবং থিটার মানটা আমরা এখানে কিভাবে বের করতে পারি, এটা কি কেউ বলতে পারবো যে থিটার মানটা কত আসবে? আমাদের এখানে যে থিটাটা দেখা যাচ্ছে, এটা মেইন ফিগারে এ পয়েন্টেও এই থিটা অ্যাঙ্গেলটা কাজ করতেছে। এই থিটাটা আমরা কিভাবে পাবো? থিটা পাওয়া যাবে। স্যার টেন থিটা থেকে দিয়ে বের করা যাবে। এক্স্যাক্টলি, আমাদের টেন থিটা দিয়ে বের করা পসিবল হবে। টেন থিটা ইকুয়াল টু আমাদের হাইট ডিভাইডেড বাই বেস, এখানে লম্ব বাই লম্ব ভূমি। বাই ভূমি। লম্বটা হচ্ছে টেন আমাদের থিটা 30 সমান লম্ব আর মিলিমিটার। ভূমি। হ্যাঁ, লম্বটা হচ্ছে 30 মিলিমিটার, ভূমিটা হচ্ছে আমাদের 40 মিলিমিটার। সো থিটা ইজ ইকুয়াল টু টেন ইনভার্স 30 ডিভাইডেড বাই 40। এটা দিয়ে আমরা খুব ইজিলি অ্যাঙ্গেলের ভ্যালুটা বের করে ফেলতে পারবো। ওকে, থিটার মান চলে আসলো, প্রতিটা ফোর্সের মান চলে আসলো। এই যে দেখো, এখানে আমাদের থিটার ভ্যালুটা ক্যালকুলেশন করে বের করা হয়েছে। উম, এই তো। ও এখানে থিটার ভ্যালু ক্যালকুলেশন না করে আলাদা আলাদা ভাবে সাইন থিটা কস থিটা বের করছে, দরকার নেই, তোমরা থিটাটা আলাদা ভাবে ম্যানুয়ালি ক্যালকুলেশন করে বের করো, সেটাই সবচেয়ে ভালো হয়। এরপরে আমরা যেটা করব যে আমাদের এক্স ডিরেকশনে যে কয়টা ফোর্স আছে, হ্যাঁ ক্যালকুলেশনের পর যেটা আসে সেটাই, আমাদের এক্স ডিরেকশনের জন্য যে কয়টা ফোর্স আছে সেই কয়টা ফোর্স সামেশন করা হয়েছে, এবং ওয়াই ডিরেকশনের জন্য যে কয়টা ফোর্স আছে সেই ফোর্স গুলাকে আমাদের এখানে কাউন্ট করা হয়েছে। এক্স ডিরেকশন বরাবর আমাদের এখানে দুইটা ফোর্স আছে, একটা হচ্ছে -30 cos θ, কারণ এটা হাতের বাঁ দিকে কাজ করতেছে। আর আরেকটা ফোর্স হচ্ছে আমাদের এখানে দেখা যাচ্ছে হাতের ডান দিকে 40 নিউটন। যেহেতু হাতের ডান দিকে কাজ করতেছে সেহেতু এটা হচ্ছে পজিটিভ ফোর্স। ওকে, আবার সেম ভাবে আমরা যদি ওয়াই এর জন্য ক্যালকুলেশন করি, তাহলে আমাদের ওয়াই ডিরেকশন বরাবর 30 sin θ আছে, যেটা ডাউনওয়ার্ডলি কাজ করতেছে, এবং 50 নিউটনের যে ফোর্সটা আছে সেটা আপওয়ার্ড ডিরেকশনে কাজ করার কারণে এই ভ্যালুটা হচ্ছে পজিটিভ। সো এখানে ক্যালকুলেশনের সময় সেম জিনিসটা করা হয়েছে, আমাদের সামেশন অফ এইচ নেওয়া হয়েছে। এইচ মানে হচ্ছে হরাইজন্টাল ফোর্স, এক্স ডিরেকশন বরাবর সবকটা ফোর্স। আমরা এই মাত্র দেখলাম এক্স ডিরেকশন বরাবর 40 নিউটনের ফোর্স আছে, এবং হাতের বাঁ দিকে 30 cos θ একটা ফোর্স আছে। এরপরে হচ্ছে সামেশন অফ ভি নেওয়া হয়েছে, যেটা হচ্ছে আমাদের ভার্টিক্যাল ফোর্সেস সামেশন। ভার্টিক্যাল ফোর্স গুলোর মধ্যে আমাদের এখানে 50 নিউটনের ফোর্সটা আছে, আপওয়ার্ড কাজ করতেছে পজিটিভ। এবং আমরা যদি এই অ্যাঙ্গুলার ফোর্স দেখি, এখানে 30 sin θ যেটা ডাউনওয়ার্ডলি কাজ করতেছে, এটা আমাদের ডাউনওয়ার্ড কাজ করার কারণে এখানে মাইনাস ভ্যালু নেওয়া হয়েছে। এরপরে আমাদের আর এর জন্য আমরা যে সূত্র শিখে আসছি, আর ইজ ইকুয়াল টু রুট ওভার হরাইজন্টাল ফোর্সেস সামেশনের স্কোয়ার এবং ভার্টিক্যাল ফোর্সেস সামেশনের স্কোয়ারের সমান। মানে আমরা এটা মোটামুটি পিথাগোরাসের সূত্র থেকে বের করতে পারি যে অতিভুজের আহ অতিভুজ স্কোয়ার ইজ ইকুয়াল টু ভূমি স্কোয়ার প্লাস হাইট স্কোয়ার। ভূমি স্কোয়ার ইকুয়াল টু এখানে আমাদের যে উচ্চতা স্কোয়ার আছে সেখান থেকে আমরা আলটিমেটলি অতিভুজের মানটা যদি বের করি, সেটার মানটাই হচ্ছে রেজাল্টেন্ট ফোর্সের মান। এখানে আমাদের রেজাল্টেন্ট ফোর্স আর ইজ ইকুয়াল টু রুট ওভার 16 স্কোয়ার প্লাস 32 স্কোয়ার, মানে আলটিমেটলি আমাদের 35.8 নিউটন। ওকে, এই প্রবলেমের মধ্যে কারো কোনো পার্টিকুলার কোশ্চেন আছে? আমাদের ক্যালকুলেশন প্রসিডিওর মোটামুটি ইজি, কিন্তু আমরা প্রথমে একটা প্রবলেম শুরু করেছিলাম, সেখানে মাত্র দুইটা ফোর্সের জন্য রেজাল্টেন্ট ফোর্স বের করা হয়েছিল। এখানে আমরা তিনটা ফোর্সের জন্য রেজাল্টেন্ট ফোর্স বের করেছি, এবং সেই তিনটা ফোর্সের মধ্যে একটা ছিল আমাদের অ্যাঙ্গুলার ফোর্স। ওকে, এর পরবর্তীতে আমাদের চারটা ফোর্সের একটা সিস্টেম দেয়া আছে, স্কিপ করে যাব, এটা আমাদের প্রয়োজন নাই। এই অঙ্কটা আমাদের জন্য আবার খুবই ইম্পর্টেন্ট। ওকে, এই অঙ্কটা তোমাদের জন্য একটু হোমওয়ার্ক থাকবে, তোমরা নিজেরা একটু বাসায় চেষ্টা করবা। চেষ্টা করার পরে দেখবা যে কি ধরনের প্রবলেম হচ্ছে। এখানে সলিউশন দিয়ে দেয়া আছে,
সলিউশন দেখলেই তোমরা বুঝবা যে এই মাত্র আমরা যে প্রবলেমটা সলভ করে আসলাম সেটার মধ্যেই সামেশন অফ এইচ নেওয়া হয়েছে, সামেশন অফ ভি নেওয়া হয়েছে, এবং সেই জায়গা থেকে আমাদের আলটিমেটলি শেষ পর্যন্ত রেজাল্টেন্ট ফোর্সের মানটা বের করা হয়েছে। সো আজকের ক্লাসে তোমাদের টোটাল 4টা অঙ্ক বাসার জন্য রইলো। এর আগের পিডিএফ এ আমাদের যে 3টা প্রবলেম একেবারে লাস্টে দিয়ে দেয়া আছে, যেগুলোর অ্যান্সার দেয়া আছে কিন্তু সলিউশন দেয়া নাই, ওই প্রবলেম গুলো নিজের একটু সলভ করবা। আর এই ইসের মধ্যে, পিডিএফ এর মধ্যে আমাদের এই অঙ্কটা করে দেয়া আছে, কিন্তু অঙ্কটা পড়ে নিজেরা কি বুঝতে পারতেছো কিনা, এই জন্য তোমাদের আসলে এই অঙ্কটা দেওয়া হচ্ছে। এটা একটু দেখবা, এটা দেখে যদি সমস্যা হয় যে কি বের করতেছে, কেন বের করতেছে বুঝতেছি না, আমি তোমাদের বুঝিয়ে দেবো, সমস্যা নেই। এই 4টা অঙ্ক হচ্ছে তোমাদের হোমওয়ার্ক। এছাড়া আমাদের কিছু থিওরি দেয়া আছে, এগুলো আমাদের প্রয়োজন নাই। আর লাস্টে কিছু কোশ্চেন দেয়া আছে, যেহেতু তোমাদের অনলাইন এক্সাম হয়, সবই ম্যাথ থাকবে, কোনো থিওরি থাকবে না, সো অতটুকু পার্ট আমরা স্কিপ করে যেতে পারি। সো আজকের ক্লাস এতটুকুই। এই 2টা পিডিএফ যে আমরা দেখলাম, এই 2টা পিডিএফ এর মধ্যে ফোর্স কি জিনিস, ফোর্সের জন্য আমাদের বেসিক যে রিলেশনশিপ গুলো ছিল, রেজাল্টেন্ট ফোর্স কি, অ্যাঙ্গুলার ফোর্স থাকলে কিভাবে ডিল করতে হয়, আবার আমাদের যদি একাধিক ফোর্স থাকে সেখান থেকে কিভাবে রেজাল্টেন্ট ফোর্স বের করতে হয়, এগুলো আমরা মোটামুটি শিখলাম। সো এর মধ্যে যদি কারো কোনো কোশ্চেন থাকে করতে পারো। ওকে, দেখা যাচ্ছে কারো কোনো কোশ্চেন নেই। আহ জাহিদুল, তুমি কি কিছু বলতে চাচ্ছো? নো স্যার। হ্যান্ড রেজ করে আছে তাই বললাম। ওকে, ঠিক আছে, আজকের ক্লাসে এতটুকুই। সবাই ভালো থাকবে। অ্যাটেন্ডেন্সে ম্যাক্সিমাম যাদের টাইম প্রবলেম, আমি নায়ের ব্যবহার খুব কম করি অ্যাক্সেস টাইপিং এ। নায়ের ব্যবহার যে আমি একটা বলতে চাইছি আমি এটা করি নাই, নাই আর লেখিন আমি এটা করছি, কি একটা ঝামেলা আছে। বাট আমরা যারা কথা বলবো না, মাইকটা বন্ধ রাখার চেষ্টা করব। আর এখন যেহেতু ক্লাসের শেষের দিকে বা ক্লাসে বিভিন্ন সময় তোমাদের মাইক গুলো অন রাখার অপশন দেওয়া হয় তোমাদের দিক থেকে কোশ্চেন শোনার জন্য, সেক্ষেত্রে মাইক অন করে আজে বাজে কথা না বলার চেষ্টা করবো আমরা। ওকে, আমরা ভালো থাকবো, নেক্সট ক্লাসে কথা হবে সবার সাথে আবার। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।